এক বিশাল এবং জাঁকজমকপূর্ণ সোনার দোকানে পহেলা বৈশাখের সকালে এক সাধারণ পোশাক পরা ব্যক্তি এবং তার স্ত্রী প্রবেশ করলেন। দোকানদারটি ক্রেতায় পূর্ণ ছিল। সবাই হালকাথা করছে এবং দামি দামি গহনা কিনছে। কিন্তু সেই সাধারণ পোশাক পরা লোকটিকে দেখে দোকানের শেঠজি তাকে এবং তার স্ত্রীকে দোকান থেকে ধাক্কা মেরে বার করে দিলেন। বললেন, এই দোকানে তাদের মতো লোকের কেনাকাটা করার ক্ষমতা নেই। কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানকার দৃশ্য পরিবর্তিত হয়ে গেল। ওই সাধারণ মানুষটি নিজের পকেট থেকে একটি দামি ফোন বার করলেন এবং একজনকে ফোন করলেন। কিছুক্ষণের মধ্যেই ওই গোল্ড শোরুমের সামনে বিশাল বড় একটি গাড়ি এসে উপস্থিত হলো এবং সেখান থেকে এক স্যুট বুট পরা ব্যক্তি একটি কালো স্যুটকেস নিয়ে দোকানের ভিতর প্রবেশ করলো আর সেই সাধারণ ব্যক্তির কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। বলল, স্যার, আপনি যতটা বলেছিলেন ততটা নিয়ে এসেছি। তারপর ওই সাধারণ পোশাক পরা ব্যক্তি ওই স্যুটকেসটি খুললেন। তাতে ছিল কোটি কোটি টাকা। যখন গোল্ড শোরুমের শেঠজি এই দৃশ্য দেখলেন, তিনি অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে তিনি কত বড় একটা ভুল করেছেন। কয়েক সেকেন্ডের মধ্যে ওই সাধারণ পোশাক পরা ব্যক্তি ওই সম্পূর্ণ গোল্ড শোরুমটি কিনে নিল। বন্ধুরা, কে ছিল এই ব্যক্তি? কেনই বা এমন সাধারণ পোশাক পরে তিনি এসেছিলেন? কি ঘটেছিল অতীতে? চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে ঘটনার সম্পূর্ণ সত্যতা জেনে নেওয়া যাক। বন্ধুরা, আজকে যে মানুষটির সম্বন্ধে কথা বলতে চলেছি সেই মানুষটি ছিলেন মানিক। মানিকের জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের দরিদ্র কৃষক পরিবারে। ছোট্ট কুঁড়ে ঘর, খড়ের ছাউনি, চারপাশে ধান ক্ষেত আর খালি পায়ে হাঁটা ছিল তার জীবনের নিত্য সঙ্গী। পিতা ছিলেন মাটির কামার আর মা কাজ করতেন গৃহ পরিচালিকা হিসেবে সেখানকার ধনী পরিবারে। দুবেলা খাওয়া জোটানোই ছিল তখনকার দিনের সবথেকে বড় লড়াই। মানিকের চোখে ছিল স্বপ্নের ঝিলিক। সে আঁকতে খুব ভালোবাসত। ঘরের দেওয়ালে দারুণ দারুণ কলকা আঁকত সে। মা তাকে গ্রামেরই একটি সাধারণ স্কুলে ভর্তি করে দিয়েছিল। তবে স্কুলে পড়ার জন্য বই, খাতা, তার ড্রেস, এই সমস্ত কিছু কেনার ক্ষমতা তাদের ছিল না। অন্যের বই চেয়ে চেয়ে পড়ত। মানিকের মা যেসব বড় বড় বাড়িতে কাজ করতেন তাদের কাছ থেকে পুরনো খাতা নিয়ে আসতেন। ওই খাতাতেই মানিক লিখত। তবে দরিদ্রতা ছিল নির্মম। পঞ্চম শ্রেণী পর্যন্ত যাওয়ার পর অর্থাভাবের কারণে তাকে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল। এরপর শুরু হয় জীবনের কঠিন সংগ্রাম। গ্রামের পাশেই ছিল একটি ছোট্ট সোনার দোকান। সেখানে মজুর হিসেবে কাজে ঢুকে পড়ে মানিক। কাজটা সহজ ছিল না। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করতে হতো তাকে। কিন্তু এই সাধারণ দোকানেই মানিক প্রথমবার হাতে নিয়েছিল সোনার পাত আর ডিজাইনের সূক্ষ্ম যন্ত্র। সে বুঝে গেল তার অঙ্কন প্রতিভার সঙ্গে এই ডিজাইনের অনেক মিল আছে। সে রাতের অন্ধকারে মোমবাতির আলো জ্বালিয়ে কাগজে গয়নার ডিজাইন আঁকত। তবে এত পরিশ্রম করে সে মাসে মাত্র 6,000 টাকা পেত। এভাবেই প্রায় 12 বছর কেটে গেল। এই 12 বছরে মানিক সোনার দোকানে থেকে অনেক সোনার ডিজাইন শিখেছে। তার বানানো ডিজাইন গ্রামের লোকেরা খুব পছন্দ করত এবং সেই সোনার দোকানের মালিকও মানিককে খুব ভালোবাসতেন, কারণ মানিকের জন্যেই তার দোকানে এত সেল ছিল। মানিকের যখন বিয়ের বয়স হলো তখন তার বাবা মা গ্রামেরই একটি সাধারণ মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক করলেন। মেয়েটির নাম হলো রূপা। রূপা খুবই শান্ত এবং স্নিগ্ধ স্বভাবের ছিল। প্রথম দেখাতেই মানিক রূপাকে পছন্দ করতে শুরু করলো। রূপা যখন মানিকের বানানো ডিজাইনগুলো দেখলো, সে বলল, তুমি যে এত সুন্দর সোনার ডিজাইন বানাও, দেখবে একদিন তোমার এই কাজ সকলে চিনবে। রূপার মুখের ওই কথাগুলো মানিকের মনে গেঁথে গেছিল। কিছুদিনের মধ্যেই পরিবারের সম্মতিতে তাদের দুজনের বিয়ে হয়ে গেল। বিয়েটা ছিল একেবারে সাদামাটা। প্যান্ডেল ছাড়াই বটগাছের তলায় প্রদীপ জ্বালিয়ে তাদের বিয়ে হলো। বিয়ের পর শুরু হলো তাদের দুজনের একসঙ্গে পথ চলা। মানিক ওই ছোট্ট সোনার দোকানে সোনার কারিগর হিসেবে কাজ করত।
সে প্রতিদিন সুন্দর সুন্দর ডিজাইনের আইডিয়া বার করত এবং সেই ডিজাইনগুলো সোনার পাতের উপরে ফুটিয়ে তুলত। মানিক প্রায়ই রূপাকে বলতো, দেখো রূপা, আমি একদিন বড় একটা সোনার দোকান খুলব, সেখানে আমার নিজের বানানো গয়নার ডিজাইন থাকবে, সবাই সেই ডিজাইন পছন্দ করবে। রূপা বলতো, অবশ্যই হবে, আমি জানি তুমি পারবে। এভাবেই দেখতে দেখতে একটা বছর কেটে গেল। সেবার পয়লা বৈশাখে মানিক ঠিক করলো সে রূপাকে শহরের একটি বড় গোল্ড শোরুমে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে তাকে সুন্দর একটি গয়না কিনে দেবে। এত বছর ধরে কঠোর পরিশ্রম করে সে 12,000 টাকা জমিয়েছিল। ভেবেছিল ওই 12,000 টাকা দিয়েই সে নিজের স্ত্রীকে সুন্দর একটি আংটি দেবে, আর সেই আংটি সে শহরের সবথেকে বড় একটি সোনার দোকান থেকে কিনে দেবে। এমনটা ভেবেই সে তার স্ত্রীকে নিয়ে শহরের পথে রওনা দিল। পয়লা বৈশাখের সকাল, সবাই নতুন জামা কাপড় পরেছে, শহরে একটা আলাদা রকমেরই আমেজ ছড়িয়ে রয়েছে। মানিক তার স্ত্রীকে নিয়ে শহরের অনেক বড় একটি গোল্ড শোরুমে পৌঁছল। সেখানে পৌঁছে দেখল শোরুমের ভিতরে অনেক লোক রয়েছে, তারা সকলেই সেখানে সোনার গয়না কিনতে ব্যস্ত। মানিক তার স্ত্রীকে নিয়ে একটু এগিয়ে গেল। সামনেই একটি কাউন্টারে একজন মহিলা দাঁড়িয়েছিলেন। মানিক তাকে বলতে লাগলো, আমাকে একটা সুন্দর আংটি দেখাও তো, আজ আমি আমার স্ত্রীকে একটি দারুণ দেখে আংটি গিফট করতে চাই। মেয়েটি খুব সুন্দর সুন্দর এবং দামি দামি আংটি দেখাতে লাগলো। তখনই সেই দোকানের সেটজির মানিকের দিকে চোখ পড়ল। সেই সেটজি দেখল মানিক সুন্দর সুন্দর আংটির ডিজাইন দেখছে, কিন্তু তার পোশাক পরিচ্ছদ দেখে সেটজির একদমই ভালো লাগলো না। তিনি সঙ্গে সঙ্গে মানিকের কাছে এসে বলতে লাগলেন, আপনার ক্ষমতা নেই এত সুন্দর সুন্দর এত দামি দামি ডিজাইনের জিনিস কেনার। আপনি কত টাকার জিনিস কিনতে পারেন? এই সমস্ত জিনিসের দাম অনেক, এক একটা আংটির দাম লাখ লাখ টাকা, এতে হিরে জড়ানো রয়েছে, এত দামি জিনিস আপনারা কিনতে পারবেন না। আমার মনে হয় পাশে একটি ছোট্ট সোনার দোকান আছে, আপনারা সেখানে যান, ওখানে আপনারা আপনাদের পরিস্থিতি অনুযায়ী আপনাদের ক্ষমতা অনুযায়ী জিনিস কিনতে পারবেন। দেখুন, এই সময় আমরা অনেক ব্যস্ত, দয়া করে এখান থেকে আপনারা চলে যান, আমাদের এই সমস্ত বিষয় নিয়ে ভাবার সময় নেই। আর এখানে আপনি যে টাকা নিয়ে এসেছেন সেই দামের কিছু পাবেনও না, তাই দয়া করে এখান থেকে চলে যান। সেটজি যখন মানিক এবং তার স্ত্রীকে এই সমস্ত কথা বলছিল, তখন দোকানে দাঁড়িয়ে থাকা অন্যান্য গ্রাহকরা মানিকের দিকে তাকিয়ে মুচকি হাসছিল। তাদের এই ব্যঙ্গাত্মক দৃষ্টি দেখে মানিক খুব অপমানিত বোধ করলো। তার স্ত্রী বলল, চলো এখান থেকে তাড়াতাড়ি চলো, আমার এইসব কিছুর প্রয়োজন নেই, চলো না আমরা বাড়িতে যাই, আমার এগুলো ভালো লাগছে না। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে মানিকের চোখে জল চলে আসলো। রূপার চোখে ছিল এক গভীর বেদনা, গভীর অপমানের বোঝা। একজন গার্ড মানিক আর রূপাকে সেই সোনার দোকান থেকে বার করে দিল। রূপা বলল, মানিক, আমার এই সমস্ত কিছুর প্রয়োজন নেই, তুমি কেন এখানে এসেছিলে? সেদিন মানিক রূপাকে নিয়ে বাড়ি তো ফিরল, কিন্তু তার বুকের ভিতরে এক ভয়ঙ্কর আগুন জ্বলে উঠল। সে বুঝে গেল টাকা পয়সা আর দামি পোশাক পরিচ্ছদ ছাড়া কেউ সম্মান করে না। সকলেই মানুষের বাইরের দিকটা দেখে, বাহ্যিক রূপেই মানুষ মোহিত হয়, মানুষের অন্তরটা কেউ দেখে না। সাধারণ মানুষকে কেউ সম্মান করে না, যে কেউ তাকে অপমানজনক কথা বলেই দিতে পারে। মানিক এই সমস্ত কথা ভেবে নিজেকে খুবই ছোট অনুভব করতে লাগলো। সেদিন রাত্রে সে রূপাকে বলল, রূপা, আমি শহরে যেতে চাই, আমি শহরে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। দেখো, আমি যদি এই গ্রামেই থাকি তাহলে হয়তো কোনো দিনও আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। মানিক বলল, রূপা, আমাকে তোমার থেকে কিছুদিনের জন্য আলাদা থাকতে হবে। দেখো, আমি তোমাকে নিয়ে প্রথম অবস্থায় শহরে যেতে পারবো না, কারণ ওখানে আমি একা একা গিয়ে কোথায় থাকবো, কি করব কিছুই তো জানি না। শুধু এক বন্ধুর নাম্বার আছে, তাকে ফোন করে যদি কোথাও কাজ পাই তবেই আমি শহরে যেতে পারবো। রূপা বলল, তুমি যাই করো না কেন নিজের খেয়াল রেখো, আমি তোমার সঙ্গে আছি, আমি জানি তুমি একদিন অবশ্যই প্রতিষ্ঠিত হবে। সেদিন রাতে মানিক তার বাবা মাকেও এই সমস্ত কথা জানালো, বলল, আমি শহরে গিয়ে কাজ করতে চাই। মানিকের বাবা প্রথম দিকে বাধা দিলেও পরে তিনি ছেলের কথায় রাজি হয়ে গেলেন।
সেদিন রাতেই মানিক তার বন্ধুকে ফোন করলো। তার বন্ধু বিমল আগে ওই সোনার দোকানেরই কারিগর ছিল, কিন্তু শহরের একটি বড় সোনার দোকানে সে চাকরি পেয়ে যায়। তারপর থেকে সে শহরেই থাকে। মানিক তার বন্ধুকে জানালো সেও শহরে গিয়ে কোনো কাজ করতে চায়। বিমল জানতো যে মানিক খুব সুন্দর কলকা আঁকতে পারে, তার বানানো সুন্দর সুন্দর ডিজাইন সকলের খুব পছন্দ হয়। বিমল বলল, মানিক, আমি জানি তুমি খুব সুন্দর আঁকতে পারো, এছাড়াও তোমার হাতের ডিজাইন তো সবাই পছন্দ করে। আমি তো আগেই তোমাকে বলেছিলাম তুমি শহরে চলে আসো। আমি কালই আমাদের সেটজির সঙ্গে কথা বলবো এবং এখানে সোনার কারিগর হিসেবে তোমাকে রাখার ব্যবস্থা করব। মানিক বলল, অবশ্যই বিমল, একটু দেখো না, যদি তুমি আমাকে কোনো সাহায্য করতে পারো তাহলে অনেক উপকার হয়। পরদিন সকালবেলা মানিক সারাটা দিন বিমলের ফোনের অপেক্ষা করেছিল, কিন্তু বিমল সারা দিনে একবারও ফোন করেনি। রাতের দিকে হঠাৎ করে বিমল মানিককে ফোন করলো এবং জানালো সে যে গোল্ড শোরুমে কাজ করে সেখানকার শেঠজি তার সঙ্গে দেখা করতে চেয়েছেন। কালই যেন মানিক শহরে আসে এবং তার বানানো কিছু ডিজাইন সঙ্গে নিয়ে আসে। মানিক বলল, অবশ্যই আমি কাল শহরে পৌঁছে যাব। পরদিন সকালে মানিক একটি ছোট্ট ব্যাগে নিজের কিছু জামা কাপড় নিয়ে এবং নিজের বানানো কিছু ডিজাইনের ছবি নিয়ে শহরের পথে রওনা দিল। যাওয়ার আগে সে নিজের বাবা মা এবং নিজের স্ত্রীকে প্রতিশ্রুতি দিল সে জীবনে বড় হয়ে তবেই ফিরবে। তার স্ত্রীর সঙ্গে হওয়া অপমানের বদলা সে একদিন ঠিক নেবে। এমনটা বলে সে শহরের পথে রওনা দিল। প্রায় 5 ঘন্টা জার্নি করার পর সে শহরে এসে পৌঁছল এবং নিজের বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করল। বিমল তাকে সেই শোরুমের মালিকের কাছে নিয়ে গেল। সেই গোল্ড শোরুমের সেটজি যখন মানিকের বানানো ডিজাইনগুলো দেখলেন তখন তিনি তার ডিজাইন দেখে মুগ্ধ হয়ে গেলেন, কারণ মানিকের হাতে যেন জাদু ছিল। সে খুব সুন্দর সুন্দর সোনার ডিজাইন বানাতে পারত। শেঠজি মানিককে একটি সোনার গয়না বানানোর অর্ডার দিলেন। মানিক সারা দিন কঠোর পরিশ্রম করে একদিনের মধ্যেই সেই গয়নার ডিজাইন বানিয়ে দিল। মানিকের এই সুন্দর গয়নার ডিজাইন দেখে শেঠজি অবাক হয়ে গেলেন। তারপর থেকে মানিক শেঠজির সমস্ত গয়নার ডিজাইন করতে লাগলো। প্রথম দিকে সে গয়নার কারিগর হিসেবে কাজ করছিল, কিন্তু শেঠজি যখন দেখলেন যে মানিক এত সুন্দর হাতের কাজ পারে তখন তিনি তাকে গয়নার ডিজাইন বানানোর জন্যই রাখলেন। মানিকের মায়না অনেক বেড়ে গেল। কিছুদিনের মধ্যেই কলকাতা শহরের সেই বড় গোল্ড শোরুমে মানিকের বানানো গয়নার নাম ছড়িয়ে পড়ল। সকলেই মানিকের বানানো ডিজাইনগুলো পছন্দ করতে লাগলো। মানিক শেঠজির খুব কাছের মানুষে পরিণত হলো। শেঠজি মানিকের ওপর নিজের দোকানের প্রায় অধিকাংশ দায়িত্ব দিয়ে দিলেন। এদিকে মানিকের মায়না বেড়ে যাওয়ায় সে কিছু টাকা সংগ্রহ করতে শুরু করলো এবং এক সময় সেই টাকা দিয়ে সে একটি গোল্ডের পাত কিনলো। মানিক সোনার গয়না বানানোর যন্ত্রপাতি কিনতে লাগলো এবং আস্তে আস্তে সে অল্প অল্প করে সোনা জমাতে শুরু করলো। মানিক প্রায় 1.5 বছরের মতো সেই শেঠজির কাছে কাজ করেছিল এবং শেঠজির কাছ থেকে সে যা মায়না পেত সেই মায়নার কিছু অংশ জমিয়ে সে প্রায় অনেকটাই সোনা কিনে ফেলেছিল। এরপর মানিক ঠিক করলো সে নিজেই একটা ছোট্ট সোনার দোকান দেবে। এই ঘটনার পর সে শেঠজির কাছে পৌঁছলো এবং নিজের মনের আশা শেঠজির কাছে জানালো। শেঠজি একজন সহৃদয় ব্যক্তি ছিলেন। তিনি মানিককে বললেন, অবশ্যই মানিক, তুমি এত দিন কাজ করছো, তোমার অধিকার আছে, তুমি নিজের জন্য কিছু করো। শেঠজি বললেন, তবে আমাকে ভুলে যেও না। মানিক শেঠজিকে প্রতিশ্রুতি দিল যে সে যতদিন পারবে ততদিন সে শেঠজির জন্য গয়নার ডিজাইন বানিয়ে দেবে। তারপর মানিক শহরেই একটি ছোট্ট দোকান ভাড়া নিল এবং তাতে নিজের বানানো সোনার গয়না। মানিক জানতো সাধারণ মানুষের কাছে অত টাকা থাকে না যে তারা দামি গয়না পরতে পারবে, তাই মানিক কম দামে সুন্দর সুন্দর সোনার গয়নার ডিজাইন বানাতে লাগলো
এবং তার দোকানে খুব কম দামে দারুণ দারুণ সোনার ডিজাইনের গয়না পাওয়া যেতে শুরু করলো। কিছুদিনের মধ্যেই তার বানানো অল্প সোনার মধ্যে সুন্দর সুন্দর ডিজাইনের গয়নাগুলো সবার দৃষ্টি আকর্ষণ করতে লাগলো। অধিকাংশ মানুষ তার দোকান থেকেই গয়না কিনতে শুরু করলো। কয়েক মাসের মধ্যেই মানিকের সেই সোনার দোকানে রমরমা বিজনেস হতে শুরু করলো এবং মানিক বুঝতে পারল যে এখন তার বড় একটি দোকান নিতে হবে। মাত্র 3 মাসের মধ্যেই মানিক একটি বড় সোনার দোকান ভাড়া নিল এবং তারপর শুরু হলো তার সফলতার যাত্রা। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য মানিক অনেক কষ্ট করেছিল, দিন রাত পরিশ্রম করেছিল এবং সঠিক কৌশল অবলম্বন করেছিল। মাত্র 2 বছরের মধ্যে মানিক শহরের একজন বড় স্বর্ণ ব্যবসায়ী হয়ে গেল। এখন শহরের নামি দামি পরিবারের ব্যক্তিরা তার দোকান থেকে গয়না বানাতে শুরু করলো। মানিক উন্নত প্রযুক্তির ব্যবহার করতে শুরু করলো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে নিজের দোকানের পাবলিসিটি করলো। খবরের কাগজে, টিভিতে, মোবাইলে বিভিন্ন জায়গায় তার সোনার দোকানের গয়নার অ্যাড আসতে শুরু করলো। শহরে বড় বড় হোর্ডিং লাগানো হলো এবং তার দোকানের পাবলিসিটি করা হলো। বিভিন্ন শহরে তার দোকানের ফ্র্যাঞ্চাইজি খোলা হলো। এমনকি দেশের বাইরেও তার দোকানের ফ্র্যাঞ্চাইজি খোলা শুরু হলো। আজ বিভিন্ন শহরে মানিকের বড় বড় গোল্ড শোরুম আছে। মানিক কোটি কোটি টাকা উপার্জন করছে। মানিক যখন প্রতিষ্ঠিত হয়ে গেল তখন সে নিজের গ্রামে ফেরার সিদ্ধান্ত নিল। তার আগে সে শহরের বুকে বিশাল একটি অট্টালিকা তৈরি করলো। মানিক যখন দামি গাড়ি করে নিজের গ্রামের পথে রওনা দিল তখন গ্রামে পৌঁছানোর পর সবাই এত বড় একটা গাড়ি গ্রামে ঢুকছে দেখে অবাক হয়ে গেল। প্রথম দিকে সবাই নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো এবং গাড়িতে কে বসে আছে এটা দেখার জন্য তারা খুব কৌতূহলী হয়ে উঠল। গাড়িটি থামলো মানিকের সেই ভাঙাচোরা পুরনো বাড়ির সামনে। গাড়ি থেকে বেরিয়ে আসলো স্যুট বুট পরা এক ব্যক্তি, হাতে মোটা সোনার চেন, গলায় সোনার হার, 10 হাতে 10 রকমের সোনার আংটি। গ্রামের লোকেরা যখন দেখলো যে মানিক এত বড় একজন স্বর্ণ ব্যবসায়ী হয়ে গেছে তখন তারা অবাক হয়ে গেল। মানিককে দেখে রূপা তার কাছে দৌড়ে আসলো এবং তাকে জড়িয়ে ধরলো। রূপা জানতো যে মানিক এখন প্রতিষ্ঠিত হয়েছে, তবে সে চাইতো যাতে গ্রামের সবাই কথা জানতে পারে। মানিক রূপা এবং তার মা বাবাকে নিয়ে গ্রামের লোকের কাছ থেকে বিদায় চাইল এবং শহরে সেই বিশাল অট্টালিকায় গিয়ে পৌঁছল। মানিকের স্ত্রী, তার বাবা মা জীবনে কখনো এত বড় বাড়ি দেখেনি, এত আরাম আয়েশ, এত শৌখিনতা তারা জীবনে কখনো দেখেনি। এই সমস্ত কিছু দেখে তারা আনন্দে আত্মহারা হয়ে উঠল। মানিকের বাবা মানিককে জড়িয়ে ধরে বললেন, বাবা তুই আমার গর্ব, তুই আমার জীবন পরিবর্তন করে দিয়েছিস। রূপা মানিকের দিকে তাকিয়ে বলল, আমি জানতাম তুমি একদিন অবশ্যই সফল হবে। মানিক জানতো এখন তার কি করতে হবে। সে সাধারণ একটি পোশাক পরল। রূপাকে বলল, চলো রূপা, তোমার সম্মান ফিরে পাওয়ার দিন এসেছে। মানিক রূপাকে নিয়ে সেই গোল্ড শোরুমে পৌঁছল যেখান থেকে একদিন তাদেরকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। প্রথম দিকে যখন মানিক গোল্ড শোরুমে ঢুকলো তখন তার পোশাক পরিচ্ছদ দেখে সবাই তাকে খুবই অবহেলার দৃষ্টিতে দেখতে শুরু করলো। মানিক এবং রূপা দুজনেই সাধারণ পোশাক পরেছিলেন। তারা যখন কাউন্টারের সামনে পৌঁছলো তখন একটি মেয়ে মানিককে বলতে লাগলো, আপনার কি চাই, আপনাকে কি দেখাবো। মানিক আঙুল তুলে দেখালো ওই দোকানের সব থেকে দামি হীরের গয়নাটির দিকে। সেটি ছিল একটি হীরের হার। তখনই সেই মেয়েটি মানিকের দিকে তাকালো এবং বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। তারপর মেয়েটি দোকানের শেঠজির কাছে পৌঁছলো এবং সমস্ত ঘটনা বলল। শেঠজি যখন জানলো যে একজন সাধারণ ব্যক্তি দোকানের সব থেকে দামি হীরের হার কিনতে চাইছে তখন তিনি সেই ঘটনাস্থলে এসে উপস্থিত হলেন। তিনি বললেন, আপনি এই দোকানে কি করতে এসেছেন? আপনার দ্বারা ওই হার কেনার ক্ষমতা নেই, এই হার কেনার সামর্থ্য সবার হবে না। আপনাকে দেখে যা মনে হচ্ছে আপনি ওই পাশের যে ছোট সোনার দোকানটি আছে ওখানে চলে যান। এখানে আপনার জন্য কিছু পাওয়া যাবে না, এখানে প্রত্যেকটি গয়না লাখ লাখ টাকা
দামের। আপনি শুধু শুধু এখানে কেন এসেছেন? দয়া করে আমাদের সময় নষ্ট করবেন না, এখান থেকে যান। এমনটা বলে শেঠজি সেখানকার গার্ডকে ডেকে পাঠালেন। শেঠজি গার্ডকে বকাবকি করতে লাগলেন, বললেন, তোমাকে বলেছি না যে কোনো মানুষকে ভেতরে ঢুকতে দেবে না? ওনাদেরকে দেখে বুঝতে পারছো না ওনারা এখানকার জিনিস কেনার ক্ষমতা রাখেন? তুমি শুধু শুধু কেন ওনাদেরকে ঢুকতে দিয়েছো? গার্ড বলতে লাগলো, স্যার আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তখনই মানিক বলল, আপনি কিভাবে বুঝতে পারছেন যে আমি এই হারটা কিনতে পারবো না? শেঠজি বলল, নিজের পোশাক একবার দেখেছো? শুধু শুধু আমাদের সময় নষ্ট করো না, এখান থেকে যাও। তখন মানিক নিজের পকেট থেকে একটি দামি ফোন বার করলেন এবং একজন ব্যক্তিকে ফোন করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই এক ব্যক্তি বিশাল বড় একটি গাড়ি করে সেই শোরুমের সামনে এসে দাঁড়ালো এবং সেই গাড়ি থেকে একজন স্যুট বুট পরা ব্যক্তি বাইরে বেরিয়ে আসলেন। হাতে একটি কালো রঙের স্যুটকেস ছিল। সেই ব্যক্তি মানিকের সামনে এসে দাঁড়ালেন আর বলতে লাগলেন, স্যার আপনি যতটা বলেছিলেন ততটা এই স্যুটকেসের মধ্যে আছে। মানিক স্যুটকেসটি হাতে নিল। এদিকে শেঠজি এই সমস্ত দৃশ্য দেখে অবাক হয়ে গেছিল। মানিক শেঠজির সামনে সেই স্যুটকেসটি খুলে দিল। তাতে কোটি কোটি টাকা রাখা ছিল। শেঠজি যখন এই দৃশ্য দেখলেন তখন তিনি হতবাক হয়ে গেলেন। উনি যেন পাথরের মতো জমে গেছিলেন। মানিক বলল, তোমার এই সম্পূর্ণ শোরুমে যত টাকার গয়না আছে তার থেকে অনেক বেশি টাকা এই স্যুটকেসের মধ্যে রয়েছে, চাইলে গুনিয়ে নাও। তারপর মানিক সেই ব্যক্তিকে একটি ব্ল্যাঙ্ক চেক দিতে বললেন। মানিক সেই ব্ল্যাঙ্ক চেকের মধ্যে সাইন করলেন আর শেঠজির মুখে ছুঁড়ে মারলেন। বললেন, আজ থেকে এই সম্পূর্ণ শোরুম আমার। এই শোরুমের যা দাম এখানে লিখে নাও। আর এরপর থেকে মানুষের পোশাক আশাক দেখে মানুষের বিচার করতে যাবে না। তারপর মানিক নিজে হাতে শোকেস থেকে ওই দামি হীরের হারটি বার করলো আর রূপার গলায় পরিয়ে দিল এবং সেখান থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আজ মানিক নিজের স্ত্রীর অপমানের বদলা নিয়েছিল। বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বন্ধুরা, মানিক শোরুমের মালিকের সঙ্গে যা করেছিল সেটা কি সে ঠিক করেছিল? এছাড়াও আপনারা কি মনে করেন কঠোর পরিশ্রম এবং সঠিক কৌশলের দ্বারা কি সত্যি জীবনে উন্নতি লাভ করা যায়? এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।